আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস, আমরা যদি শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে, তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে। এটাই নিয়ম। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনোদিন হয় নাই। সেই রকম একজন স্বৈর শাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে, যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে। বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে। যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আজকে হচ্ছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। বাজারের অবস্থা ভালো নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস, আমরা যদি শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে, দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে, পারচেজিং ক্যাপাসিটি কমতে তলানিতে যায়, তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে। এটাই নিয়ম। তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে, ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায়, সেজন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন। অন্যথায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে, যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে।